হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকে পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 মানে মেইনসের উপরে একটা ভিডিও বানাচ্ছি। এটা স্পেশালি ইংলিশের উপরে, মানে ডেসক্রিপটিভ ইংলিশ, যেটা 50 মার্কসের আছে তোমরা জানো। তো হাতে যেহেতু সময় কম এবং প্রচুর ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে, তো অবভিয়াসলি কম্পিটিশন কিন্তু টাফ হবে, সেটা তোমরাও বুঝতে পারছো। এবার পিএসসির পরীক্ষাতে পিএসসির যেটা নেচার আর কি, সাধারণত পিএসসির এক্সামে টাইম নিয়ে কোনো প্রবলেম হয় না, কিন্তু এই একটা এমন পরীক্ষা যেটা মানে ব্যাংকিং এর থেকেও টাফ। মানে এখানে এক একটা সেকেন্ড খুব ভ্যালুয়েবল। তো সেই জন্য আমাদের একদিকে যেরকম নিজেদের রাইটিং স্কিলটাকে ইমপ্রুভ করতে হবে, লেখাটাকে ইমপ্রুভ করতে হবে, ঠিক সেরকম অল্প সময়ের মধ্যে লেখার প্র্যাকটিসও করতে হবে। এটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ, যেটা আমাদের ডাব্লিউবিসিএস এও ফেস করতে হয় না, কিন্তু এই এক্সামে এই প্রবলেমটা আমাদের সবার হবে। এবং যারা দীর্ঘদিন ডেসক্রিপটিভ থেকে ডিট্যাচ, যাদের রাইটিং এর অভ্যাসটা নেই, তারা সব থেকে বেশি প্রবলেম ফেস করছে। ইভেন এখনো করছে, আমার নিজের স্টুডেন্টরাই করছে। তো সেই জন্য আমি তোমাদের আজকের ক্লাসে কিছু সলিউশন বলবো, কিছু আমি টিপস দেব, যেগুলো ফলো করলে তোমরা কম সময়ের মধ্যে লিখতে পারবে। দেখো, একটা ব্যাপার আমি প্রথমেই বলে দিই, যে সময়টা দেয়া হচ্ছে সেই সময়ের মধ্যে খুব ভালো লেখাটা ইটস নেক্সট টু ইম্পসিবল, সম্ভব নয় কিন্তু। তো মানে খুব আউটস্ট্যান্ডিং কোনো স্টুডেন্ট যে ধরো খুব ভালো লেখে, বহুদিন ধরে লিখছে, তার ব্যাপারটা আলাদা। তাছাড়া কিন্তু 10 মিনিটের মধ্যে, 8 থেকে 10 মিনিটের মধ্যে একটা ট্রান্সলেশন বা একটা প্রেসি, এগুলোকে ঠিকঠাক করে লেখাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো সেই জন্য প্রথমে তোমাদের যেটা মাথায় রাখতে হবে, খুব ভালো লিখবো এই চিন্তা ভাবনাটা মাথা থেকে আগে বাদ দিতে হবে। ঠিক আছে? এই চিন্তা ভাবনাটাই মাথা থেকে বাদ দাও। খুব ভালো লিখবে এটা ভাববে না। তোমাকে কি ভাবতে হবে, যে যেটা লিখবো সেটা সঠিকভাবে লিখবো। ঠিক আছে? ভালো লেখা আর সঠিক লেখার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এটাকে বুঝতে হবে। আমি কিন্তু সঠিক বলতে বলছি, ইওর রাইটিং মাস্ট বি গ্রামাটিক্যালি কারেক্ট। তুমি যেটা লিখছো সেটা গ্রামাটিক্যালি কারেক্ট হবে, সেখানে কোনো স্পেলিং মিস্টেক থাকবে না। এই দুটো আগে তোমাকে ঠিক করতে হবে। কারণ এক্সামিনাররাও খুব ভালো করে বোঝেন যে এত কম সময়ের মধ্যে এতগুলো লেখা, আহ, মানে এটা এটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। তো এবং এক্সাম হলে এমনিই সবাই একটু টেনশনের মধ্যে থাকবে। তো সেই জন্য আহ, মানে খুব হাইফাই লিখতে হবে, খুব স্ট্যান্ডার্ড লিখতে হবে, এইটাকে মাথা থেকে বাদ দাও। আগে তোমায় যেটা করতে হবে, সঠিকভাবে লেখার অভ্যাসটা করতে হবে। ঠিক আছে? তার জন্য তোমরা কি করবে, আমি ভালো লেখার তো পরে আসবো। আমি আপকামিং ক্লাসগুলোতে তোমাদের কিছু লেখা দেখাবো, মানে আমি যেগুলো লিখছি, কিভাবে তোমরা লিখবে, এগুলো সবই দেখাবো। তোমরা একটু চ্যানেলটাকে ফলো রাখবে, ভিডিওগুলো দেখবে, তাহলে সবই তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। তো বেসিক্যালি যেটা আমি আজকের এই ভিডিওটা করছি, এর একটাই কারণ হচ্ছে, প্রচুর স্টুডেন্ট এই কথাটাই বলছে যে স্যার কিভাবে এত কম সময়ের মধ্যে লিখবো, অনেকদিন লেখা থেকে আমি ডিট্যাচ। তো সেই জন্য আমি ভাবলাম এই ভিডিওটা বানাই, যাতে তোমরা এই ভিডিওটা যদি দেখো, এই আমি যেগুলো বলবো এগুলো একটু ফলো করো, তাহলে কিন্তু তোমাদের রাইটিংটা অনেকটা ইমপ্রুভ হবে। তো এবার আসি টপিকে, যে কিভাবে তুমি ঠিক লিখবে। দেখো, প্রথমে যখন তুমি লিখছো, লেখার সময় দেখবে প্রত্যেকেরই পার্টিকুলার কিছু কিছু জায়গাতে ভুল হয়। যেমন ধরো, কিছু স্টুডেন্ট আছে যারা খুব অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে ভুল করে। অ্যাক্টিভটাকে প্যাসিভ করে দিচ্ছে, প্যাসিভটাকে অ্যাক্টিভ করে দিচ্ছে। এটা অনেক সময় আনইনটেনশনালি হয়ে যায়। অনেকে হয়তো রুল ঠিকঠাক জানে না বলে ভুল করে। আবার অনেকে আছে টেন্সে খুব ভুল করে, যখন তখন পারফেক্ট টেন্স ইউজ করে দিচ্ছে, বা যেখানে পারফেক্ট কন্টিনিউয়াস হবে সেখানে তোমার সিম্পল পাস্ট বা সিম্পল প্রেজেন্ট করে দিচ্ছে। তো এই যে ভুলগুলো, এগুলো কি মানে পার্টিকুলার কিছু ক্যান্ডিডেটের মধ্যে থাকে, যেটা আমি কপি চেক করার সময় আমি ব্যাপারটা অবজার্ভ করি, যে এক একটা ক্যান্ডিডেট এক এক রকম ভাবে ভুল করছে, এবং সেই ভুলটা কিন্তু সে প্রত্যেকটা লেখাতেই করছে। যার অ্যাক্টিভ প্যাসিভে প্রবলেম, সে কিন্তু সব লেখাতেই অ্যাক্টিভ প্যাসিভ ভুল করছে। আবার যার টেন্সে প্রবলেম, সে সব লেখাতেই টেন্স ভুল করছে। কম বেশি ভুল হচ্ছে কিন্তু। আবার কিছু ক্যান্ডিডেট আছে যারা দেখবে ভার্বের ফর্ম ভুল করে। যেমন
থার্ড পার্সন সিঙ্গুলারের সঙ্গে এসিএস হয়, সেটা ভুল করে, কিংবা ধরো ডিডের সঙ্গে আবার ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দিচ্ছে। এই যে পার্টিকুলার কিছু মিস্টেকস, এইগুলোকে কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে। কিছু ক্যান্ডিডেট দেখবে স্পেলিং ভুল করে, কিছু কমন স্পেলিং আছে যেগুলো ভুল করে, যেমন বিগনিং, বিগনিং এ অনেকেই ডাবল জি দিয়ে দেয়। তারপরে ধরো আবার ট্রুলিতে দেখবে TRUELY দিয়ে দেয়, এটা আবার ইউজ করে দেয়। তো এরকম অনেক স্পেলিং যেগুলো কমন স্পেলিং, কিন্তু তবু আমরা ভুল করি। তো এই ভুলগুলোকে তোমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। তার জন্য কিন্তু তোমার একটা গাইডেন্সের দরকার। সেটা তোমরা যেখানেই পড়ো, বা তোমাদের যদি কোনো সিনিয়ররা থাকে, দাদা দিদিরা থাকে যারা ধরো ইংলিশে ভালো, তো তাদেরকে দিয়েও তোমরা চেক করাতে পারো। তো মূল বক্তব্যটা আমার এটাই যে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইয়োর এরার্স। কোথায় কোথায় ভুল আছে সেই এরারগুলোকে আগে ফাইন্ড আউট করো, দিয়ে সেইগুলোকে ইমপ্রুভ করো। জাস্ট ওয়ার্ক অন দেম। কিভাবে তুমি ওইগুলোকে ইমপ্রুভ করতে পারবে, মানে যখন তুমি লিখছো, তুমি বুঝে গেলে যে তোমার অ্যাক্টিভ প্যাসিভে তোমার ভুল হচ্ছে বেশি। যখনই তুমি লিখবে তখন কিন্তু একটু কনসিয়াসলি অ্যাক্টিভ প্যাসিভটাকে একটু দেখবে, বা লেখার পর একবার অন্তত রিচেক করবে যে অ্যাক্টিভ প্যাসিভে ভুল হলো কিনা, কারণ ওখানেই তোমার বেশি ভুল হবে। যার টেন্সে ভুল হচ্ছে তার টেন্সেই বারবার ভুল হবে। তাহলে যখনই তুমি লিখছো তখন কিন্তু টেন্সের যখন মানে সেন্টেন্সে যখন টেন্সের ইউজ হচ্ছে একটু কনসিয়াসলি দেখবে, কিংবা লেখার পর একটু মেলাবে। কারণ এখনই তো এক্সাম নয়, এখন তোমার যা এক্সপেরিমেন্ট করার এখনই করতে হবে। তো এইগুলোকে ফাইন্ড আউট করে নিতে হবে আগে, নিজের ভুলগুলো কোথায় হচ্ছে। এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না, যার ফলে আমরা লিখি এবং সেই ভুলটা কি সেটা বারবার ভুলটা হতে থাকছে, অথচ আমি রেকটিফাই করতে পারছি না, কারণ আমি বুঝতে পারছি না আমার ভুলটা কোথায় হচ্ছে, এবং একই জায়গায় বারবার ভুল হচ্ছে। ঠিক আছে, এইটা কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বেশি বড় সেন্টেন্স লিখতে যাবে না। মানে অনেকের একটা ধারণা আছে যে আমি যত বড় বড় সেন্টেন্স লিখবো, যত বম্বাস্টিক ওয়ার্ড ইউজ করব, তত হয়তো লেখার আমার যে মেরিট, যে স্ট্যান্ডার্ড, সেটা আরো ইমপ্রুভ হবে, তত ভালো নাম্বার পাবো। তো মনে রাখবে, যত বড় তুমি সেন্টেন্স লিখতে যাবে তত ভুল হওয়ার চান্সেস বেশি। ঠিক আছে, যত বড় সেন্টেন্স লিখবে তত ভুল হবে তোমার বেশি। তো সেই জন্য যত সেন্টেন্সকে ছোট করে দেবে তত তোমার ভুল হওয়ার চান্সেস কম। আর এখানে আমি আবার বলছি, স্ট্যান্ডার্ডের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটা কারেক্ট লিখতে পারছো। মানে এক্সামিনারকে তোমাকে এটা বোঝাতে হবে যে ইয়েস আই ক্যান রাইট ইংলিশ কারেক্টলি। কত ভালো, কত মানে হাই স্ট্যান্ডার্ড, সেটা সেকেন্ডারি। আগে হচ্ছে তুমি সঠিক ইংলিশটা লিখতে পারো কিনা সেটা বোঝাতে হবে, কারণ সময় হাতে খুব কম। তাই এইটা আগে তোমাকে অ্যাসিওর করতে হবে নিজেকে যে হ্যাঁ, আমি ইংলিশটা ঠিকঠাক লিখতে পারবো। ঠিক আছে, যেন এক্সামিনার তোমার লেখাটাকে গ্রামাটিক্যালি যেন কোনো কারেকশন করার দরকার না হয়, কাটতে না পারেন, বা স্পেলিং এরর না হয়, এইটাকে ঠিক করবে। ঠিক আছে, এইবার ব্যাপার হচ্ছে তুমি তাহলে এগুলোকে প্র্যাকটিসটা করবে কিভাবে। প্র্যাকটিসের তো দরকার, তোমার টপিক দেওয়া হবে, সেই টপিকগুলো তোমার প্র্যাকটিস করতে হবে, এবং তোমাকে ধরে নিতে হবে যে টপিক তুমি কমন পাবে না। ঠিক আছে, আনকমন টপিকই আসবে, এবং সেটা তোমাকে নিজে থেকে লিখতে হবে। এটা অনেকেই আমি দেখছি, অনেকে আমাকে ফোন করছো, মেসেজ করছো যে স্যার কিছু পিডিএফ দেওয়া হবে তো, কিছু নোটস দেওয়া হবে তো। যখনই আমি তোমাদের একটা আনসার দিয়ে দেবো, বা আমি দিই, বা যে কোনো টিচার দিন না কেন, তখন কিন্তু ওই আনসারটাই তোমার মাথার মধ্যে ঢুকে যাবে, এবং তুমি আর নিজে থেকে কিছু ভাবতে পারবে না। একবার যখন তুমি আনসারটা দেখে নিলে, যখনই তুমি কিছু লিখতে যাবে, তখন কিন্তু ওই আনসারটা তোমার মাথার মধ্যে চলে আসবে। আর মুখস্থ করে লিখলে তুমি ভালো নাম্বার পাবে না, এটা মাথায় রাখবে। তাই নিজে থেকে লেখার অভ্যাসটা এখন থেকে করতে হবে। এখন থেকে যদি করো, যা সময় আছে তাতে কিন্তু অনেকটাই তোমরা ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে, তো এই এই অভ্যাসটা নিজেকে এখন থেকে করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা কোথা থেকে প্র্যাকটিস করব। প্র্যাকটিসের জন্য দেখো, আমি একটা প্রসেস তোমাদের বলে দিচ্ছি, এই প্রসেসটা ফলো করলে দেখবে তোমাদেরও অনেকটা সুবিধা হবে। সেটা হচ্ছে, যে কোনো একটা বই তুমি নাও, যে কোনো বই নাও, প্র্যাকটিস বুক, যার কাছে যে বই আছে, আমি কোনো বইকে আমি মানে আলাদাভাবে রেকমেন্ড করছি না। হ্যাঁ, তো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। তো যার কাছে যে বই আছে, যেখানে ডেসক্রিপটিভ আছে আর কি, মানে রাইটিং স্কিল, ট্রান্সলেশন, রিপোর্ট বা প্রেসি, এগুলো আছে, সেরকম তুমি নিলে, যেখানে আনসারও আছে প্লাস কিছু প্র্যাকটিস সেটও আছে। প্রথমে তুমি যেটা করবে, প্রথমে 3-4টে প্রেসি, ধরো আমি প্রেসি কথাই বলছি, প্রেসি নিলে, এবার প্রেসিটা তুমি আগে পড়বে ভালো করে। পড়ার পরে তুমি আনসারটা দেখো কিভাবে লেখা হচ্ছে। এরকম 3-4টে প্রেসি তুমি পড়ো আর আনসার দেখো, নিজে থেকে লেখার দরকার নেই। তাহলে তুমি একটা, তোমার আইডিয়া হবে যে কিভাবে আনসার লেখা হচ্ছে, কিভাবে সেন্টেন্স কনস্ট্রাক্ট করা হচ্ছে, একটা তুমি আইডিয়া পেলে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, এবার একটা প্রেসি পড়ো ভালো করে, যার আনসার দেওয়া আছে, বাট আনসারটা দেখবে না, নিজে ভালো করে পড়ো, পড়ে বোঝো, বুঝে নিজে লেখো, লিখে এবার আনসারটার সঙ্গে মেলাও।
অনেকেই আছে যারা ধরো কোনো টিচার নিচ্ছ না, বাড়িতে প্র্যাকটিস করছো, তো তাদের ক্ষেত্রে কোনো টিচার না থাকলে তুমি কাকে দিয়ে চেক করাবে? তো সেই জন্য এরকম করে প্র্যাকটিসটা আপাতত করো। কিন্তু আবার বলছি, একটা স্পেশালি ডেসক্রিপটিভের ক্ষেত্রে একটা গাইডেন্স কিন্তু খুব দরকার। নাহলে তুমি তোমার কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে প্রপার ইভ্যালুয়েশনটা কিন্তু হবে না। মানে আমার লেখা আমি দেখে বলতে পারবো না কেমন হয়েছে, তাই না? কেউ চেক করলে তবেই বলা যাবে যে হ্যাঁ কেমন হলো লেখাটা। তো সেই জন্য কাউকে একটা দরকার যে তোমাকে একটু লেখাগুলো অন্তত চেক করে দেবে। যাই হোক, তো তুমি সেই লেখাগুলো তুমি প্রথমে পড়লে, পড়ে নিজের লিখে তারপরে আনসারের সঙ্গে মেলাও। দেখো, প্রেসি যেহেতু একটা মানে একটা থিমের, একটা সিঙ্গেল থিমের ওপর থাকে, তো সেই জন্য তোমার আনসারের সঙ্গে ওই আনসারটা খুব বেশি ভ্যারি করবে না। তুমি এবার যদি দুটো পাশাপাশি রেখে যখন নিজের আনসার আর বইয়ের আনসারটা দিকে মেলাচ্ছ, তুমি পড়লে বুঝতে পারবে যে তোমার আনসারটা কতটা কাছাকাছি গেছে। এক্স্যাক্টলি যেমন আছে সেটা তো হবে না, কিন্তু কাছাকাছি গেলে তুমি বুঝতে পারবে হ্যাঁ তুমি থিমটাকে ঠিক ধরতে পেরেছো। ঠিক আছে? তার মানে তুমি বুঝতে পারবে যে তুমি লেখাটা ঠিক দিকে যাচ্ছে তোমার। ঠিক আছে? ট্রান্সলেশনের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। ওইভাবে প্র্যাকটিস তোমাকে করতে হবে। একটা দেখলে, প্রথমে দু একটা আনসার দেখে নিলে, তারপর এবার একটা কোয়েশ্চেন দেখে নিজে প্র্যাকটিস করো, মানে নিজে আনসার লেখো, দেন সেটাকে তোমার আনসারের সঙ্গে মেলাও, দেখো কতটা ঠিক হচ্ছে। এইভাবে আস্তে আস্তে তোমাকে এগোতে হবে। ঠিক আছে? রেগুলার তোমাকে একটু পড়তে হবে। স্পেশালি যারা নিউজ পেপার রিপোর্ট থাকছে, দুটো ইংলিশ আর বেঙ্গলি দুটোতেই থাকবে পেপার, মানে রিপোর্ট রাইটিং। তো রিপোর্ট রাইটিং এর জন্য কিন্তু যে এখন আমরা ডে টু ডে লাইফে যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি, বা রিপোর্ট রাইটিং এর পার্টিকুলার কিছু টেকনিক্যালিটিস আছে, কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা রিপোর্টে স্পেশালি ইউজ করে থাকি, ওই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু তোমাকে ইউজ করতে হবে। এবং এক্সামিনার অ্যাকচুয়ালি দেখতে চান যে তুমি কতটা পেপার পড়ো। তো সেই জন্য রিপোর্ট রাইটিং এর টাইটেলের যে প্যাটার্নটা হয় আর কি, বা লেখা শুরু হবে কিভাবে, এইগুলো একটু রিপোর্ট পড়লে তুমি বুঝতে পারবে। সেই জন্য অন্তত সারাদিনে ০.৫ ঘন্টা হলো একটু নিউজ পেপার পড়ার অভ্যাসটা করো। তাহলে দেখবে তোমার রিপোর্ট রাইটিংটা অনেকটা ইমপ্রুভ হবে, ভোক্যাবুলারি ইমপ্রুভ হবে, সেন্টেন্স কনস্ট্রাকশন ইমপ্রুভ হবে। পেপার পড়লে অনেক কিছু একসঙ্গে ইমপ্রুভ হবে। ঠিক আছে? তো এইটা কিন্তু এখন থেকে অভ্যাসটা তোমাকে করতে হবে। এবার ভোক্যাবুলারির ব্যাপারটা আমি বলি, এটা অনেকেই একটা ভুল ধারণা যে ভালো, ভালো শব্দ, হুম, বা নতুন, নতুন শব্দ বেশি ইউজ করলে, ইডিয়াম বেশি ইউজ করলে হয়তো লেখা আমার খুব ভালো হবে। ব্যাপারটা এরকম নয় কিন্তু, হ্যাঁ? আ এখানে তুমি কিন্তু সাহিত্য রচনা করতে যাচ্ছ না। তুমি যে লেখাটা লিখবে, সেই লেখাটা পড়ে যেন এক্সামিনারের মনে হয় যে হ্যাঁ, ছেলেটা বা মেয়েটা একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারে। তার জন্য তোমার বিশাল বম্বাস্টিক কিচ্ছু ওয়ার্ডেরও দরকার নেই। আর খুব ঘুরিয়ে ফিরিয়ে লেখারও দরকার নেই। সহজ সরল ল্যাঙ্গুয়েজে লিখবে। ঠিক আছে? যত সহজ সরল ল্যাঙ্গুয়েজে তোমরা লিখতে পারবে, তত কিন্তু তোমাদের মার্কস ভালো আসবে। এটা আমি আবার বলছি, এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কোনো রকম লেখার মধ্যে অ্যাম্বিগুইটি রাখা যাবে না। তুমি লিখতে গেলে খুব জটিলভাবে, এক্সামিনারে বুঝতেই আ ২ মিনিট চলে গেল। এক্সামিনার জাস্ট তোমার লেখাটা কেটে দেবেন। এক্সামিনারকে কোনো রকমভাবে বিরক্ত করা যাবে না। ঠিক আছে? এমন লিখবে যে লেখাটা একদম এক্সামিনার এক ফ্লোতে পড়তে পারেন। যেখানে যেন থামতে না হয়। এরকম সিম্পল ভাবে লেখার অভ্যাস করতে হবে। কোনো রকম জটিলতা যেন লেখার মধ্যে না থাকে। কারণ মাথায় রাখবে, অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে এবং এক্সামিনারকেও প্রচুর কপি চেক করতে হবে, এবং সবথেকে প্রবলেম যেটা হয় সেটা হয়তো তোমরা রিয়ালাইজ করবে না। যারা কপি চেক করে, আমরা যারা কপি চেক করি তারা রিয়ালাইজ করি ব্যাপারটা। যে একটা রিপোর্ট দেখলাম, সঙ্গে, সঙ্গে আবার একটা ট্রান্সলেশন আমি দেখছি। তারপরেই চলে গেলাম আবার একটা প্রেসিতে। আবার পরে দেখছি একজন আগে প্রেসি লিখেছে, তারপরে ট্রান্সলেশন, তারপরে রিপোর্ট। তারপরে আরেকজন আরেক রকম ভাবে লিখেছে। সিকোয়েন্স গুলো গুলিয়ে যাচ্ছে। এইটা কিন্তু মানে ব্রেনের উপর প্রচুর প্রেশার পড়ে। মানে কনসেন্ট্রেশন ব্রেক হয় বারবার। আমি যখন একটা ট্রান্সলেশন দেখছি, একটা ফ্লোতে দেখছি, দুম করে যখন আবার রিপোর্ট দেখছি, তখন কিন্তু আমার সেই ফ্লো নষ্ট হচ্ছে। আবার সেখান থেকে আমাকে প্রেসিতে ঢুকতে হচ্ছে। তার মানে আমাকে ৩ টে জিনিসই মাথার মধ্যে রাখতে হচ্ছে। এর পরের খাতায় যখন যাচ্ছি, তখন দেখলাম সে শুরু করেছে হয়তো রিপোর্ট দিয়ে। ঠিক আছে? তো সেই জন্য তুমি যত সহজ সরলভাবে লিখতে পারবে, তত কিন্তু এক্সামিনার খুশি হবে এবং তোমাকে নাম্বার দেবে। বুঝতে পারলে? তো কোনো রকমভাবে জটিলতা দরকারই নেই। হুম? মানে একদম সিম্পল লুসিড ল্যাঙ্গুয়েজে লিখবে। ঠিক আছে? এই অভ্যাসটা কিন্তু এখন থেকে করবে। এবার থাকলো তোমার আ ট্রান্সলেশনের ব্যাপারটা। স্পেশালি ট্রান্সলেশনে অনেকের প্রবলেম হতে পারে। অনেকের প্রবলেম হয় পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, এইগুলো কিভাবে করব। আমি পরপর ভিডিওগুলো আনবো। আমি অলরেডি রিপোর্ট আর প্রেসির ওপর ভিডিও আপলোড করা আছে। তোমরা পারলে একটু দেখে নেবে। আর ট্রান্সলেশনের উপরও ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনবো। আ
যতটা সহজভাবে তোমাদের বোঝানো যায়। কিন্তু এইটুকু মোটামুটি মাথায় রাখবে যে ট্রান্সলেশন যখন তুমি করছো তখন ট্রান্সলেশনের কোনো ওরকম ফিক্সড কিছু টেন্স হয় না যে আমি পাস্টে লিখলে পুরোটাই পাস্টে লিখবো, প্রেজেন্টে লিখলে পুরোটাই প্রেজেন্টে লিখবো, এরকম কোনো নিয়ম নেই। ডিপেন্ড করছে প্যাসেজ কিরকম আছে। অনেক সময় দেখবে যে প্যাসেজ হয়তো শুরু হচ্ছে পাস্ট টেন্স দিয়ে। ট্রান্সলেশনের নিয়ম হচ্ছে ইউ হ্যাভ টু রিড দ্য প্যাসেজ ফার্স্ট। প্রথমে পুরো প্যাসেজটাকে অন্তত একবার পড়বে, পড়ে জাস্ট ভাববে কি বলতে চাইছে প্যাসেজটার মধ্যে। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যদি প্যাসেজটা একদম, আমরা যেটা করি কি, প্যাসেজ হাতে পেলাম, কোয়েশ্চেন হাতে পেলাম, আমি একদম প্রথম থেকে লিখতে শুরু করলাম। এবার লিখতে লিখতে যখন শেষের দিকে এলাম, দেখলাম যে আমি যেটা লিখেছি সেটা ভুল হয়ে গেছে, কারণ শেষটা একদম অন্যরকম হয়ে গেল। তাই প্রথমে প্যাসেজটা পড়বে, পড়ে বুঝবে কি বলছে। অনেক সময় কি হয়, বাংলা লেখা ইংরেজি লেখা দুটো কিন্তু আলাদা আলাদা। তো অনেক সময় কি হয়, বাংলা তুমি যেভাবে লিখছো মানে পড়ছো, দেখে মনে হচ্ছে যেন প্রেজেন্ট টেন্স আছে, অথচ যখন গল্পের মাঝখানে গেলে প্যাসেজে, তখন মনে হলো না রে, তোর গল্প বলছে, এটা তো পাস্ট হয়ে গেল। তখন তুমি আর কেটে লেখার সময় পাবে না, কারণ ওখানেই বললাম প্রত্যেকটা সেকেন্ড খুব ভ্যালুয়েবল। একটা রিপোর্টের জন্য তুমি মানে ট্রান্সলেশনের জন্য 10 মিনিট পাচ্ছ। এবার সেই ট্রান্সলেশনটা লিখতে তোমার যদি 14 মিনিট লেগে যায়, তার মানে ওই 4টে মিনিট তোমার কোনো না কোনো লেখা থেকে কমবে। হয় তোমাকে তাহলে রিপোর্ট লিখতে হবে 6 মিনিটে, কিংবা তোমাকে প্রেসে লিখতে হবে 6 মিনিটে। মানে এক একটা মিনিটও যদি তোমার একটা লেখা থেকে বেড়ে যায়, অন্য লেখাতে কিন্তু ওটাকে অ্যাডজাস্ট করতে হবে তোমাকে কমিয়ে দিয়ে। তাই এটা কিন্তু মাথায় রাখবে সবসময়। তো এই জন্য বেশি বড় করে লিখতে যাবে না। অনেক সময় ট্রান্সলেশনে দেখবে ভাবানুবাদ করতে হয়। একটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্স পরপর বড় আছে যেটাকে তুমি সাজাতে পারছো না, তখন জাস্ট কি করবে, দুটোকে মার্চ করে লিখে দাও। কিন্তু ছেড়ে আসা যাবে না, এটা মাথায় রাখবে। 6টা লেখা তোমাকে এনি হাউ লিখে আসতে হবে, একটা লেখাও কিন্তু ছাড়া যাবে না। তো তুমি যেভাবেই লেখো, আর কোনো জায়গা ব্ল্যাঙ্ক রাখবে না। এটা অনেকের অনেকের ভুল, মানে ভুল করে এটা, যে এই লাইনটা আমি পাচ্ছি না, এটা আপাতত ব্ল্যাঙ্ক রাখি, পরে ওটা লিখবো, বাকিটা লিখে আগে শেষ করি। এইটা করবে না, কারণ ম্যাক্সিমাম সময় এটাই হয় যে তুমি যখন লিখতে লিখতে ওই ফ্লোতে তুমি চলে গেলে, পরে গিয়ে ভুলে গেলে ওটাকে লিখতে, ওই জায়গাটা ব্ল্যাঙ্ক থেকে গেল, কাটবে, কিন্তু মার্কস ডিডাক্ট হবে ওখান থেকে। কোনো জায়গা ব্ল্যাঙ্ক রাখবে না, কোনো পার্টিকুলার ওয়ার্ড নিয়ে বেশি ভাববে না। হয়তো ট্রান্সলেশনে এমন একটা বাংলা দেওয়া আছে যার মানেটা তুমি বুঝতে পারছো না, তো ওইটাকে ব্ল্যাঙ্ক না রেখে ওই আশেপাশে মানে সেন্টেন্সগুলো পড়লে তুমি মোটামুটি একটা আইডিয়া পাবে যে কি বলতে চাইছে। জাস্ট ওই আইডিয়াটাকেই কাজে লাগিয়ে একটা সেন্টেন্স লিখে ওখান থেকে বেরিয়ে যাও। এইগুলো কিন্তু খুব দরকার, না হলে কি হবে, তুমি ভাবতেই থাকবে, তোমার সময় নষ্ট হবে। তার এই জন্য এইগুলো এখন থেকে প্র্যাকটিস করো, রেগুলার বেসিসে এইগুলো প্র্যাকটিস করো। অল্প ভোক্যাবুলারি যার কম আছে, চেষ্টা করো ওই কম শব্দ ভান্ডার দিয়ে তুমি কিভাবে বেশি লিখতে পারবে। ঠিক আছে, তো একটা শব্দকে তুমি 3-4 রকম ভাবে কিভাবে ব্যবহার করবে, এই অভ্যাসটা এখন থেকে করতে হবে। তাহলে দেখবে তোমার রাইটিং কিন্তু ইমপ্রুভ হবে। এবং সবসময় যাদের লিখতে অসুবিধে হয় তাদের ছোট সেন্টেন্স লেখো, যত শর্ট সেন্টেন্স লিখবে তত ভুল হওয়ার চান্স কম হবে। হ্যাঁ, বিশেষ করে দেখবে পার্টিসিপল, জিরান্ড, এগুলোর ইউজ আমাদের খুব ভুল হয়। আর একটা ব্যাপার যেটা প্রচুর স্টুডেন্টের ভুল হয়, মানে 90% স্টুডেন্টের মধ্যে আমি এটা দেখছি, যে পাংচুয়েশনের কোনো ইউজ হচ্ছে না, স্পেশালি কমার। এইটা কিন্তু খুব দরকার। কমার ইউজ কিভাবে করতে হবে এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আমার কমার ইউজের উপর একটা ভিডিও বানানো আছে, পারলে তোমরা দেখে নেবে। কমার ইউজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিভাবে তোমরা কমার ইউজ করবে, কোন জায়গায় থামবে, এইগুলো কিন্তু খুব দরকার। কারণ একটা কমা যদি তুমি না দাও, সেন্টেন্সের মিনিং পাল্টে যেতে পারে। আর আবার বলছি, এক্সামিনার যদি ভুল পড়েন, এক্সামিনার জাস্ট কেটে দেবে তোমার লেখাটা। হুম, বারবার কিন্তু উনি পড়বেন না। তো সেই জন্য তোমাকে এই জায়গাগুলোকে একটুখানি ঠিক করতে হবে। এখনো যা সময় আছে, এখন থেকে যদি একটু রেগুলার বেসিসে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা এটা পারবে। আর আরেকটা ব্যাপার বলবো, যারা একদম নতুন, যাদের রাইটিংটা অতটা ভালো নয় বা অভ্যাস নেই, তারা এখনই কিন্তু টাইম ধরে লিখবে না। এখনই তোমরা ওই 10 মিনিটে তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে, বা 10 মিনিটে একটা প্রেসি লিখতে হবে, এইটা এখন করতে যেও না। এখন আগে লেখাটাকে ঠিক করো। তাতে তোমার 20 মিনিট লাগলে লাগুক, কিন্তু যেটা লিখবে সেটা যেন, আবার বলছি, গ্রামাটিক্যালি কারেক্ট হয়, স্পেলিং মিস্টেক যেন না থাকে। কেন বলছি, কারণ তুমি যখনই কম সময়ে লিখতে যাবে, অবভিয়াসলি তোমাকে খুব ফাস্ট লিখতে হবে। তোমার তো লেখা এমনিই ভুল হয়, তাহলে যখন তুমি যত তাড়াতাড়ি লিখতে যাবে তত ভুলের সংখ্যা বাড়বে। এবার ধরো তুমি কোনো একটা জায়গায় কারোর একটা গাইডেন্সেই তুমি আছো, সে ধরো তোমার কপি চেক করছে, তো সে তো তোমার কপি কাটবে, মার্কস কাটবে। কন্টিনিউয়াসলি তুমি যখন মার্কস কম পেতে থাকবে, তখন দেখবে তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে, তোমার আর মানে ইচ্ছাটাই নষ্ট হয়ে যাবে যে আমার দ্বারা আর হবে না। সেই জন্য প্রথমে কি করবে, টাইম ম্যানেজমেন্টটাকে ভুলে গিয়ে আগে ঠিক লেখো।
যখন দেখবে একবার তুমি কিছুদিন লিখতে লিখতে দেখবে তুমি একটা জায়গায় পৌঁছে যাবে, যখন মনে হবে যে হ্যাঁ এবার আমার লেখাটা মানে এরর অনেক কমে গেছে, তখন তুমি সময়টাকে কম করো। আর প্রথমেই যদি তুমি কম সময় লিখতে চাও, এটা যারা লিখতে পারে তাদের জন্য ঠিক আছে, যারা লিখতে পারো না, লিখতে অসুবিধা আছে, তাদের কিন্তু মানে হিতের বিপরীত হয়ে যাবে, মার্কস কিন্তু কমতে থাকবে। তো এইটা একটু মাথায় রাখবে। পেপার পড়া খুব ইম্পর্টেন্ট, পেপার প্রত্যেক দিন পড়তে হবে তোমাদের অন্তত 8 ঘন্টা করে। আর সময় হাতে খুব কম, এই সময় খুব বেশি তাড়াহুড়ো করতে যাবে না, বেশি নোট মুখস্থ করতে যাবে না, এইটা সব থেকে বড় একটা মানে ব্লান্ডার, সবাইকে বলছি। মুখস্থ করে লেখার টেন্ডেন্সিটা ছাড়ো, নিজে থেকে লেখো, ভুল হোক কাউকে দিয়ে কারেকশন করাও, কিন্তু লেখার অভ্যাসটা তোমাদের রেগুলার করতে হবে। আর সব থেকে এফেক্টিভ হচ্ছে কি, আমি যেটা আগেও বলেছি আমার ডেসক্রিপটিভের যে ভিডিওগুলো আছে সেখানে, যে ডেইলি একটা ডায়েরি মেনটেন করাটা খুব দরকার। প্রত্যেক দিন তুমি যদি যা তোমার সারাদিনের ঘটনা সেগুলো যদি লিখে রাখতে পারো, আগে বাংলায় লিখলে, ইংলিশে তারপর লিখলে, তাহলে কিন্তু তোমার ইংলিশটা মানে রাইটিংটা অনেকটা ইমপ্রুভ হবে। এটা সবার জন্য কিন্তু প্রযোজ্য, এটা খুব খুব একটা এফেক্টিভ ওয়ে। মানে রাইটিং মানে কি, যেটা তুমি ভাবছো সেটাকে জাস্ট রিটেন ফর্মে এক্সপ্রেস করা। তাহলে তোমার মনের চিন্তা ভাবনাগুলোকে তুমি যদি লিখতে পারো, তাহলে তুমি যে কোনো কিছুই লিখতে পারবে। এইটাই তোমাদের একটু অভ্যাস করতে হবে। আমি আমার আগের ভিডিওতে বলেছি, এইটা কিন্তু প্র্যাকটিস করো রেগুলার। যারা দেখবে এগুলো করবে তাদের লেখা অনেকটাই ইমপ্রুভ হবে। কম সময়ে লিখবে, অবশ্যই লিখবে, কিন্তু আগে লেখাটাকে ইমপ্রুভ করো। আর মাথা থেকে এইটা বাদ দিয়ে দাও আমাকে খুব ভালো লিখতে হবে, খুব গুছিয়ে, খুব সুন্দর লিখতে হবে, যেটা তোমরা কিন্তু পারবে না এত কম সময়ের মধ্যে। তাই চেষ্টা করো যতটুকু লিখবে কারেক্ট লিখবে, গ্রামাটিক্যাল এরর যেন না থাকে, স্পেলিং এরর ফ্রি মানে কারেকশন যেন না করতে হয়, ঠিক আছে, স্পেলিং মিস্টেক যেন না থাকে। এই দুটো যদি তোমরা ঠিক রাখতে পারো, আর বেসিক কিছু তো রুলস তোমরা প্রেসি রাইটিং এর, রিপোর্ট রাইটিং এর জানোই, তো এইগুলো যদি একটু মাথায় রেখে তোমরা লিখতে পারো, প্রত্যেকে ভালো নাম্বার পাবে। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই। এইগুলো একটু পারলে ফলো করো, দেখবে কিছুদিনের মধ্যে তোমরা নিজেদের ইমপ্রুভমেন্ট নিজেরাই বুঝতে পারবে। আর বাকি যে প্রেসি ট্রান্সলেশন এগুলোর ওপর ক্লাস আমি আস্তে আস্তে আনতে থাকবো, তোমরা একটু চ্যানেলটাকে ফলো করে নেবে। আর কিভাবে ট্রান্সলেশন করতে হয়, কিভাবে প্রেসি লিখতে হয়, এগুলোর উপর আমি পরপর এক্সাম্পলের সঙ্গে ভিডিওগুলো নিয়ে আসবো। তো আজকের জন্য এটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে।